রাশ্মিকা মান্দানা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। আপনি এই বেগানা নারীর দিকে তাকাইলেন কিভাবে? সে সুন্দর, তার অবয়ব, দেহাকৃতি, এইটা আপনি দেখলেন কিভাবে? এই সমস্ত ভণ্ডামি, এই সমস্ত ভণ্ডামি এবং এই সমস্ত মানুষগুলো ইসলামকে বিতর্কিত করছে, ইসলামের নামে রাজনীতি করে আপনার মানুষকে বিভ্রান্ত করছে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সরকারকে আইডেন্টিফাই করে তার কাউন্টার একটা ডিফেন্স তৈরি করতে হবে। এইখানে কিন্তু বিএনপির অত্যন্ত অবস্থান দুর্বল, সাইবার স্পেস আমি বলবো। কারণ সরকারকে শুনুন, একটা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান ব্যক্তি, নির্বাহী প্রধান ব্যক্তি, তার কথাবার্তা বলা, তার সমালোচনা যৌক্তিকভাবে করা যায়। আজকে কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নামে কিছু ব্যক্তি এমন অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য করে, এটা তো রুচি পরিপন্থী। মন্ত্রীদের কিনে, অবশ্যই স্বপন ভাই মন্ত্রী, আমাকে নিয়ে আপনি সমালোচনা করবেন, কারণ সেই রাইট আছে। আমি আপনার জনগণের প্রতি দায়বদ্ধ আমার কাজের জন্য, কিন্তু সমালোচনার তো একটা ভাষা আছে। এবং একটা জিনিস দেখবেন, আমি নোটিস করেছি, বিশেষ করে সরকারি দলের নেতা এমপি, তাদের প্রোফাইলে গেলে পাবেন মন্ত্রীদের নিচে কমেন্ট করে তার প্রোফাইলগুলো চেক করে দেখবেন, ম্যাক্সিমাম জামাত শিবিরের সমর্থক। তার প্রোফাইলের পোস্ট শেয়ার, তার পোস্ট দেওয়া, এটা দেখলে তো বোঝা যায় ম্যাক্সিমাম জামাত শিবিরের সমর্থক। এমনকি দেখি অনেকে মাদ্রাসার বিভিন্ন জায়গায় মহাতামিম, অধ্যক্ষ টাইপের আর কি, এরকম এই সমস্ত লোক। তো আমি অবাক হই যে তার কমেন্টটা এইরকম, এত বিকৃত কমেন্ট, যেটা রাশেদ খান বলেছে মাঝে রাশেদ খান একটু বলতেছে, এই কারণে আবার সে তাদের সংঘবদ্ধ অপপ্রচারের শিকার। একজন সংসদ সদস্য পার্লামেন্টের তার সহকর্মী নারী সদস্যের বেশভূষা, তার দেহের বর্ণনা দিচ্ছেন। সেও একজন পার্লামেন্ট সদস্য, কোথায় দিচ্ছেন? ওয়াজের মাঠে। ওয়াজের মাঠে এটা বক্তব্য। এইটা কি ইসলামের সৌন্দর্য না ইসলামের বাণী? রাশ্মিকা মান্দানা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। আপনি এই বেগানা নারীর দিকে তাকাইলেন কিভাবে? সে সুন্দর, তার অবয়ব, দেহাকৃতি, এইটা আপনি দেখলেন কিভাবে? এই সমস্ত ভণ্ডামি, এবং এই সমস্ত মানুষগুলো ইসলামকে বিতর্কিত করছে, ইসলামের নামে রাজনীতি করে আপনার মানুষকে বিভ্রান্ত করছে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। তো আজকের আলোচনার বিষয়ের আমি এখানে এটুকুই বলতে চাই যে বিএনপি সংস্কার বিরোধী না, জুলাই বিরোধী না, বরঞ্চ বিএনপির মতো দল আমরা অনেকগুলো সংস্কারে, সাইফুল হক ভাই যেটা বলেছে, গণতন্ত্র মঞ্চ গঠন করি। আমাদের আন্দোলনের হেডলাইনই ছিল সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের এক দফা দাবিতে আন্দোলন। আজকে আমার এইখানে এসে আসলে খারাপ লাগছে, একটু মনে পড়ে, আসতেছিলাম ফুরফুরে মেজাজে, যে খারাপ লাগছে হুদা ভাইয়ের দিকে আমার তাকালে, কিংবা রাশেদ ভাইয়ের দিকে। তার মতো লোক পার্লামেন্টে দরকার ছিল। এইখানে আসার পরে একটু খুবই খারাপ লাগছে যে সাইফুল হক ভাই একসাথে আন্দোলন সংগ্রাম করলাম, এবং এই মানুষগুলোর কন্ট্রিবিউশন। আজকে ধরেন যদি জামাত শিবির ছেলে আজকে হুদা ভাইয়ের সমালোচনা, সাইফুল হক ভাই, রাশেদ ভাই, তাদের কন্ট্রিবিউশন কতটুকু চিন্তা করেন। গত এই 17 বছরে আমার রাজনৈতিক উত্থান 18-র পরে হয়েছে, আমরা তখন থেকে কন্টিনিউ করেছি। ওনারা 20 দল 18 দল থেকে আপনার লড়াই সংগ্রাম সব কিছু করেছে। আজকে এই জুলাই গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলনের মাধ্যমে, যে ছাত্রদের মাধ্যমে তৈরি করেছে, তাদেরকে তো আমরা, রাশেদ খানরা আমরা তৈরি করেছি, তাদেরকে এই পর্যন্ত টেনে নিয়ে এসেছে এই ছাত্রদের আন্দোলন সংগ্রামকে। তো কাজে আমাদের নিয়ে অবশ্যই যৌক্তিক সমালোচনা করতে পারেন, কিন্তু সমালোচনার একটা লেভেল থাকা উচিত। অবশেষে আমি বাজেট দিয়েছি, বাজেট নিয়ে দুটো কথা বলে শেষ করতে চাই। আমার কাছে বাজেটের বক্তৃতার বইটা আছে। বাজেট বক্তৃতায় দিয়েছেন আপনার অর্থমন্ত্রী 4 ঘন্টা প্লাস সময় সংসদে। এবং হ্যাঁ, বাজেট যেটা একটা কনভেনশনাল স্টেটমেন্ট বিরোধী দল থেকে আসে, গতানুগতিক একটা বক্তব্য দেয়, বাজেট উচ্চবিলাসী, বাজেট লুটপাট, লুটেরাদের রক্ষা কবচ, সেই এরকম একটা কমন বক্তব্য দেয়। তো আমি এক্সপেক্ট করছিলাম এই জুলাইয়ের পরে আমাদের যারা বাজেট নিয়ে অপোজিশন থেকে স্টেটমেন্ট দিবেন, তারা একটা কনস্ট্রাকটিভ স্টেটমেন্ট দিবেন। সো সেটা দেখলাম ওই পুরানো বাজেটই, পুরানো স্টেটমেন্টই তাদের কাছ থেকে পাওয়া গেছে। আমি অর্থনীতির অত মানুষ না, মাহবুবুল্লাহ স্যার আছেন, উনি বলবেন, কিন্তু বেসিক বা কমন সেন্স থেকে আমি যেটা দেখি, আমরা দীর্ঘদিন ধরে যেটা বলে আসছি যে বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত, এই বাজেটে সেটা দেওয়া হয়েছে। শিক্ষা খাতে 2% করা হয়েছে বাজেট, এবং স্বাস্থ্য খাতে 1.01% করা হয়েছে, বিগত বছর চেয়ে বাড়ি। এবং যেটা বলা হয়েছে, সরকার 5 বছরের ধারণাও কিন্তু দিয়েছে এই বাজেটে, যে পর্যায়ক্রমে 5% এটা করা হবে। সো সেই দিক থেকে আমরা আশাবাদী যে স্টার্টিংটা, বিশেষ করে সরকারের স্টার্টিং বাজেটটা যেভাবে হয়েছে,
এর ধারাবাহিকতা থাকলে এই বাজেটে কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, অর্থনীতিকে গতিশীল করার যেই দৃষ্টিভঙ্গি রাখা হয়েছে, এটা যদি আগামীতে অব্যাহত থাকে ইনশাল্লাহ বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। এইখানে সরকার তার দুর্বলতা বা তার কোন কোন জায়গায় একটু বিশেষ অ্যাটেনশন দেওয়া দরকার সেটা বাজেট বক্তৃতা অর্থমন্ত্রী বলেছেন। যে আমাদের জ্বালানি খাত নিয়ে সুস্পষ্ট বলেছেন যে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে আমাদের একটা শিক্ষা হয়েছে, আমাদের এই জ্বালানির সোর্সকে আমরা বহুমুখী করার কথা বাজেটের বক্তব্য পরিষ্কারভাবে বলেছেন। এমনকি আমাদের যে পুঁজিবাজার ধুকে ধুকে আসলে মানে আগাচ্ছে আর কি, সেই পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রী পরিষ্কার স্বীকার করেছেন যে যেটা 24 জানুয়ারির শেষে পুঁজিবাজারের মূলধন ছিল 7,51,734 কোটি টাকা, এপ্রিল 2026 এসে দাঁড়িয়েছে তার 6,85,219 কোটি টাকা। সেখানে অর্থমন্ত্রী পরিষ্কারভাবেই বলেছেন যে পুঁজিবাজারে আস্থা ফেরাতে, জবাবদিহিতা নিশ্চিত করতে, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা কাজ করব। শুধু পুঁজিবাজার নেই, এইভাবে অর্থনৈতিক এবং বিশেষ করে আমাদের দেশীয় আপনার উৎপাদনকে বিকাশ করার জন্য, দেশীয় ইন্ডাস্ট্রিকে গ্রো করার জন্য অনেক জায়গায় কর ছাড় দেওয়া হয়েছে। শুধু শিল্প ব্যবসা বাণিজ্য বিকাশ করার জন্য নয়, সরকার যে একটা জনকল্যাণমুখী চিন্তা থেকে বাজেটটা করেছে। প্রধানমন্ত্রী গতকালকে আমরা আমাদের এক প্রতিমন্ত্রীর ছেলের বিয়ে গেছিলাম, টেবিলে বসে খাবার সময় বলছিলেন যে আমি 2 বার এটা নিয়ে বসে রিভিউ করেছি। সেখানে কিডনি রোগীর ডায়ালাইসিসের জন্য যে আমদানিগুলো করতে হয়, ম্যাটেরিয়ালসগুলো, কর অব্যাহতি দিয়েছেন। কিডনি ডায়ালাইসিসের মতো আরো কয়েকটা রোগের একটা মানুষ তো প্রকৃতিতে ফিল করলে এই ধরনের সিদ্ধান্তে যেতে পারে। সুতরাং এই বাজেটকে কনভেনশনাল স্টেটমেন্ট দেওয়া, এই বাজেট নিয়ে আমি মনে করি এটা বিরোধী দলের আই থিঙ্ক আমার মতে ওয়াইজ ডিসিশন না। সরকার দিতে পারেন, তাদের রাইটস আছে, এটাকে আমি সেটা অ্যাপ্রিসিয়েট করবো। কিন্তু আমি বলছি এটা গতানুগতিক না। আরেকজন বলছে যে এটা চানাচুর বাজেট, মানে হচ্ছে এই আপনার দেখতে খেতে সুস্বাদু কিন্তু পুষ্টি নেই। না, এই বাজেটে অনেক পুষ্টি আছে। সামাজিক নিরাপত্তা খাতকে আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, গ্রামীণ অর্থনীতির বিকাশের জন্য আপনার খাল খনন কর্মসূচির মতো কর্মসূচি ম্যানুয়াল পদ্ধতিতে করার অনেকগুলো আপনার পুষ্টিকর, যেটা মানুষের সরাসরি মানুষ বেনিফিটেড হবে, সেরকম অনেক প্রকল্প বা অনেক চিন্তা ভাবনা এখানে আছে। আশা করি আমাদের বিরোধী দলের বন্ধুরা, যেহেতু বাজেট বক্তৃতা প্রত্যেক সংসদ সদস্য পেয়েছেন, বক্তৃতা বাজেটের বিস্তারিত কয়েকটা বই একটু পড়াশোনা করলে অবশ্যই তারা দেখতে পারবে। এবং আমি একটা বিষয় লক্ষ্য করেছি, নাম বললে অনেকে লজ্জিত হইবে, সেখানে নাম বলবো না। সংসদ যখন বাজেট দেয়, বিভিন্ন পয়েন্টে যখন অর্থমন্ত্রী বক্তব্য রাখছিলেন, বিরোধী দলের অনেক সংসদ সদস্য কিন্তু টেবিল চাপড়িয়ে সমর্থন করেছে। দ্যাট মিনস তাদের এই আইডিয়াগুলো পছন্দ হয়েছে, এই পদক্ষেপগুলো। আশা করি বিরোধী দলের বন্ধুরা এই শুধু তর্কের খাতিরে সাইফুল ভাই যেটা বলেছে যে আমার বইলে বুঝাইতে হবে যে আমি তো বিরোধী দল, তুমি কি চোখে দেখো না, ওইটা না, কাজের মধ্য দিয়ে তারা একটা কনস্ট্রাকটিভ বিরোধী দলে পরিণত হবে। এবং একটা বিষয় মনে রাখতে হবে যে বিরোধী দল বিশেষ করে আজকে আওয়ামী লীগের 2-1 জায়গায় টুংটাং ঘন্টার মতো একটু মিছিল দেখা যাচ্ছে। তো আমার মনে হচ্ছে এটা কোনো জায়গার একটা ইন্ধনে এই মিছিলটা হচ্ছে। কারণ প্রধানমন্ত্রীর বিদেশ সফর শেষ হয়েছে, মানে শুরু হয়েছে, যে বাংলাদেশ ফার্স্ট নীতিকে প্রাধান্য দিয়ে যে আমাদের শ্রমবাজার মালয়েশিয়া দ্বিতীয় শ্রমবাজার বন্ধ, তাদের সাথে আমাদের বাণিজ্য শ্রমবাজার অনেক দিক থেকে ভালো সম্পর্ক, দেশের স্বার্থে ওইখানে দেন ওখান থেকে চীন যাওয়ার একটা পরিকল্পনা আছে। তো কেউ কেউ এই সফরে বোধহয় অসন্তুষ্ট হচ্ছে, তাদের ইন্ধনই এখানে আওয়ামী লীগের একটা তৎপরতা, যেটা বেগম খালেদা জিয়ার সরকারের সময় ছিল, এক্সাক্ট ডেটটা আমার মনে নাই, তিনি যখন চীন সফর করেছিলেন তার সেকেন্ড গভর্নমেন্টের সময়, আপনারা দেখবেন ওই সময় কিন্তু বাংলাদেশে ওই যে 64 জেলায় বোমাবাজির একটা ঘটনা কিন্তু ঘটেছিল। ওই নেক্সাসের থেকে এই যে এখন একটু তৎপরতা টুকটাক, আমার মনে হচ্ছে এর সাথে একটা নেক্সাস আছে। সেই জায়গা থেকে বিরোধী দল, সরকারি দল তো আমরা আছি, আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে আমাদেরকে সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে। কারণ আওয়ামী লীগ আমাদের কমন শত্রু, পরিষ্কার করে ফ্যাসিস্ট আমাদের কমন শত্রু, তাদের প্রশ্নে আমাদের কোনো বিন্দু মাত্র আমাদের কোনো চিন্তা নেই। আওয়ামী লীগের ভাই বোনদের কি বলবো, আপনারা এই দেশের যারা আছেন বর্তমানে শান্তিতে আছেন, দেশের নাগরিক হিসেবে থাকেন, আপনারা আওয়ামী লীগ যে অপকর্ম করেছে তার দায় নিয়ে আপনারা মিছিল মিটিং করে আপনারা অভিযুক্ত হয়ে না, ভালো আছেন, ভালো থাকেন।
1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একজন